স্টেথোর আড়ালে টেরোরিস্ট, যেটা নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তোলপাড়। স্টেথোর আড়ালে টেরোরিস্ট, একের পর এক জঙ্গি উদ্ধার হচ্ছে, জঙ্গিদের আটক করা হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রত্যেক মুহূর্তের আপডেট জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে, জি24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তের আপডেট দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে। এবং যত সময় গড়াচ্ছে, যত দিন পেরোচ্ছে, পেঁয়াজের খোসার মতন নতুন নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, নতুন চরিত্র সামনে আসছে। এর মধ্যে একেবারে আপনাদের সামনে যে ফুটেজ আমরা দেখাবো, আপনাদের মনে থাকবে একদম প্রথমে যে ঘাতক গাড়িটির ছবি সামনে এসেছিল, উমার নবী, আপনাদের মনে থাকবে চিকিৎসক কাম জঙ্গি উমার নবী, তারই আরো একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কি ফুটেজ সামনে এসেছে আমরা যদি সেটা একবার দেখি, যে গাড়ি ছিল, যে ঘাতক i20 গাড়ি ছিল, একেবারে সিসিটিভি ফুটেজে সেই ঘাতক গাড়ির আরো একটা ছবি সামনে এসেছে। একদম যে ছবি আমরা দেখাচ্ছি, লাগাতার প্রত্যেক মুহূর্তের আপডেট দেখাচ্ছি। যেমনটা আপনাদের বলছিলাম যে উমার নবী একদম চিকিৎসক কাম জঙ্গি, এবং তার সঙ্গে যে লাল গাড়ি, উমার নবীর ঘাতক গাড়ি, সাদা গাড়ির সঙ্গে আরো একটা গাড়ি লাল গাড়ি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে লাল গাড়ি দেখছেন একদম আপনারা, সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে গাড়িগুলো একের পর এক গাড়ি উদ্ধার হচ্ছে, সেই গাড়িগুলোতে করেই কি বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সমস্তটার উত্তর খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারীরা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য, অন্তর্তদন্তে জি24 ঘন্টার অন্তর্তদন্তে চমকে দেওয়া তথ্য, এই সেই সিসিটিভি ফুটেজ, এই সেই ঘাতক সাদা i20 গাড়ি। যে ছবি দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই 3 জন সওয়ার হয়ে এসেছিল। পেট্রোল পাম্প যে ছবি দেখছেন, এই সেই ঘাতক i20। রাজীব চক্রবর্তী প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একের পর এক গাড়ি, একের পর এক সিসিটিভি ফুটেজ, বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো নিয়েই অমররা ঘোরাফেরা করছিল, এটা তো পরিষ্কার। কি জানা যাচ্ছে আর রাজীব? দেখো, যে গাড়ির কথা বলছো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফরিদাবাদে একটা মাঠের একেবারে আলপথে, এবং আমার বাঁ দিকে আমি ক্যামেরা পার্সন সুভাষিস তোমাকে দেখাচ্ছে যে লাল রঙের ইকো স্পোর্টস গাড়িটি এখানে পাওয়া গিয়েছে প্রায় ওই হাসপাতাল থেকে 15 কিলোমিটার দূরে। সেটির পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ সেটিকে ঘিরে রেখেছে এখানে চতুর্দিক থেকে, যাতে কোথাও কোনোভাবে কেউ পৌঁছতে না পারে সেইভাবে গাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে গাড়িটিতে কিন্তু বিস্ফোরক থাকতে পারে। এই লাল রঙের ইকো স্পোর্টস গাড়িটি ছাড়াও আরও একটি লাল রঙের গাড়ি উদ্ধার হয়েছে, যে গাড়ির কথা আমরা সকাল থেকে বলছিলাম, ব্রিজা, যেটি কিনা এনআইএ তদন্তকারী আধিকারিকরা খুঁজে বেড়াচ্ছিল, সেই গাড়িটিও কিন্তু এই আলফালা ইউনিভার্সিটির ভেতরেই পাওয়া গিয়েছে। অর্থাৎ গাড়ি এখনও পর্যন্ত 3টি পাওয়া গেল। একাধিক ডাক্তারের যেমন আমরা সন্ধান পেয়েছি, তেমনি একাধিক গাড়ির সন্ধান আসছে। আলফালা ইউনিভার্সিটিতে একেবারে রীতিমতো আঁতুড় ঘর তৈরি হয়ে গিয়েছিল জঙ্গিদের, এবং সেখানটাকেই তারা একেবারে নিজেদের মিটিং করবার জন্য, যাবতীয় নীল নকশা বানাবার জন্য সেই যে তোমার ইউনিভার্সিটি, এই যে পরপর গাড়ি, 3টে গাড়ির হদিশ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় নজর রাখতে হচ্ছে, এই যে চিকিৎসকদের নেক্সাস, একের পর এক চিকিৎসক, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে, জঙ্গি যোগ, পুরো একটা গোটা চিকিৎসক জঙ্গি গ্যাং বলা যায়। আর কি জানা যাচ্ছে এই সম্পর্কে, কি আপডেট রয়েছে আমাদের কাছে? चले जाओ ना फिर, अभी के काम करेगा नहीं, उधर जाना है। আমরা যাব রাজীবের কাছে, যাব একেবারে গ্রাউন্ড জিরো থেকে। রাজীব আমাদের সামনে তথ্য তুলে ধরছে ফরিদাবাদ, যেখান থেকে নাকি ওই লাল গাড়িটা উদ্ধার করা হয়েছিল। মহিলা শাখা, আপনাদের এটাও জানিয়ে রাখি, মহিলা শাখা জামাতুল মুমিনাতের সঙ্গে কিন্তু যুক্ত আফির আবিবি নামে শীর্ষ জৈশ কমান্ডার, তার নাম যেখানে উঠে আসছে, মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের যোগ পাওয়া যাচ্ছে। রাজীব, যেটা জানতে চাইছিলাম, এই যে চিকিৎসক নেক্সাস, একেবারে চিকিৎসকদের জঙ্গি গ্যাং, একের পর এক নাম, নতুন চরিত্র, আর কি এই আপডেট, এই বিষয় কি রয়েছে?
দেখো, একের পর এক জঙ্গি, যে জৈশে মোহাম্মদ জঙ্গির যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে, জৈশে মোহাম্মদের যে মহিলা শাখা, সেই মহিলা শাখার একজনের কমান্ডারের নাম এসেছে আফিরা বিবি। অর্থাৎ এখানে যেখানে শাহিন শহীদের কথা বলা হচ্ছিল, সেই শাহিন শহীদের থেকেই কিন্তু এখানে আরেকজনের নাম এসেছে আফিরা বিবি। এবং এই আফিরা বিবি কিন্তু এখানে তোমাকে জানিয়ে রাখি যে জামাতুল মমিনাতের সঙ্গে যুক্ত, এবং জামাতুল মমিনাত একটি সংগঠন, যে সংগঠনটি জৈশে মোহাম্মদের মহিলা শাখার সংগঠন। সেই মহিলা শাখাকে কাজে লাগানো এবং সেই মহিলার শাখাকে কাজে লাগিয়ে এখানে জঙ্গি কার্যকলাপ তৈরি করা, জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া, সেই কাণ্ডই কিন্তু করা হয়েছে। এখানে শাহিনা বিবি, শাহিনা যে শহীদ, সেক্ষেত্রে কিন্তু একেবারেই স্পষ্ট যে এই আলফালা ইউনিভার্সিটি থেকে একটা বড় চক্র সারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলেছে এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করা হয়েছে এবং তারপরে তার আগেই লালকেল্লার সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং একাধিক গাড়ির ব্যবহার হয়েছে। একাধিক গাড়ির ব্যবহার করে একেবারে যে গাড়ি আমরা দেখেছি i20 গাড়ি, এবং যে গাড়ি আমরা দেখেছি লাল রঙের ইকো স্পোর্টস এবং একটি লাল রঙের ব্রিজা, এই গাড়িগুলিকেও কিন্তু এই জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়েছে। একদমই, তুমি এর সঙ্গে থাকো রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আপনাদের জানাই, একদিকে যেরকম দিল্লি বিস্ফোরণের একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক নতুন চরিত্র, জঙ্গি যোগ সামনে আসছে, এবার আমরা যদি একবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখি, সেখানেও দিল্লি বিস্ফোরণের এই আবহে শিলিগুড়িতে এবার এনআইএ 2023 সালে আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ডে টেরর ফান্ডিং এর এই মুহূর্তে তথ্য জানার চেষ্টা। একেবারে শিলিগুড়িতে এবার এনআইএ দল, বিক্রম আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছে। বিক্রম, কি খবর রয়েছে এখন, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, 2023 সালে আহমেদাবাদ বাস স্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনায় টেরর ফান্ডিং বা আল কায়দার ফান্ডিংয়ের সূত্র ধরে এনআইএর তদন্তকারী দল এ রাজ্যে এসে পৌঁছেছে। গতকালই তারা শিলিগুড়িতে গিয়ে পৌঁছায় এবং প্রথমে তারা শিলিগুড়ি কমিশনারেটের কাছে যায় এবং সেখানে বেশ কিছু নথি জমা দিয়ে তারা সরাসরি মাটিগাড়ায় পাথরঘাটায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে উপস্থিত হয়, যার নাম মোহাম্মদ সোহেল। এই মোহাম্মদ সোহেলের খোঁজ করছেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। মূলত 2023 সালে আহমেদাবাদে যে ব্লাস্টের ঘটনা ঘটেছে সেখানে একাধিক বাংলাদেশি জঙ্গির নাম উঠে আসে, তার সঙ্গে সঙ্গে আল কায়দা টেরর ফান্ডিংয়ের বিষয়টিও সামনে আসে। সেই টেরর ফান্ডিংয়ের লিঙ্কের সূত্র ধরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি, এই মোহাম্মদ সোহেলের বাড়িতে গিয়ে পৌঁছান তদন্তকারী আধিকারিকরা। কিন্তু বাড়িতে গেলেও মোহাম্মদ সোহেল তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। কিন্তু কে এই মোহাম্মদ সোহেল? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই মোহাম্মদ সোহেল তিনি শিলিগুড়ির একজন কাপড় ব্যবসায়ী এবং এনআইএর তরফ থেকে, এনআইএর সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত টেরর ফান্ডিংয়ের যে মানি ট্রেল রয়েছে সেখানেই কিন্তু তারা মনে করছেন যে আল কায়দার এই টেরর ফান্ডিং কানেকশনে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির দরজায় কার্যত এনআইএর তরফ থেকে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে দ্রুত তাকে এনআইএ দপ্তরে আসতে হবে, হাজিরা দিতে হবে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিক। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার, একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি দিল্লি বিস্ফোরণে যেখানে নতুন নতুন তথ্য, একাধিক চরিত্র সামনে আসছে এবং লাল গাড়ি থেকে i20 হোক কিংবা মারুতি ব্রেজা, 3 গাড়ির হতেই যেখানে বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছিল। এই আবহে শিলিগুড়িতে টেরর ফান্ডিং এর সূত্র ধরে সেখানে কেন্দ্রীয় তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি কর্নেল চৌধুরীর কাছে অবশ্যই যাব, কর্নেল চৌধুরীর কাছে আমি যাব যে কর্নেল চৌধুরী, এই যে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের একটা নেক্সাস, যাদের উপর প্রাণ রক্ষার দায়িত্ব তারাই প্রাণ নিতে উদ্যত হয়েছে এবং এত ভয়ানক একটা পরিকল্পনা হচ্ছে, কি বলবেন? দেখুন, এরা প্রত্যেকে র্যাডিক্যালাইজড, এদের র্যাডিক্যালাইজ করা হয়েছে। আপনি এক্ষুনি যে প্রস্তাবন করলেন, এই ডক্টর শাহিন শাহিদ, আবিদ যে মাসুর আজাদের বোন, তার সঙ্গে ডাইরেক্ট রিলেশন, এবং জামাতুল মনিমাতের এই কমপ্লিট যে নেটওয়ার্ক, এটা তৈরি করার দায়িত্ব ছিল। এবং উনি ফান্ডিং করতো, ওনার কাছে ফান্ডিং আসতো বিভিন্ন জায়গা থেকে, তুরস্ক, বাংলাদেশ থেকে ফান্ডিং আসতো। উনি আবার ফান্ড করতো বিভিন্ন এই যে খারিজা মাদ্রাসা, যেখানে গরিব সংখ্যালঘু মেয়েরা পড়াশোনা করছে, তাদের রিক্রুট করার জন্য অলরেডি পয়সা বেলানো শুরু করে দিয়েছিল, তাদের মাথাগুলো খাচ্ছিল, ব্রেন ওয়াশ হচ্ছিল। তো এই কমপ্লিট ডক্টর মডিউল একটা র্যাডিক্যালাইজ মডিউল হচ্ছে এক। দ্বিতীয়ত যেটা বড় প্রশ্ন অনেকে আমরা করছি না, এই যারা হিন্টারল্যান্ড থেকে এসছে, ধরুন একদম অনন্তনাগ, যে প্রথম ডাক্তার যে আসছে হরিয়ানা ফরিদাবাদ অথবা সাহারানপুর উত্তরপ্রদেশে,
তারা তো শহরের কিচ্ছু জানে না, তারা মেনল্যান্ডে এসে জীবনে কাশ্মীর থেকে বেরোয়নি। তারা এই একটা আপনাকে যদি একটা প্রত্যন্ত গ্রাম আমাদের এখানে আমাদের পশ্চিমবাংলায় যদি মুর্শিদাবাদে একটা প্রত্যন্ত গ্রামে ঢুকিয়ে দেওয়া হয়, আমি তো চিনতে পারবো না, আমি জানি না বাকিরা কে। তো বাকি যারা আসছে তা এই পুরো ডাক্তার গ্রুপ তারা এইভাবে মুভমেন্ট করছে, রিক্রুটমেন্ট করছে। নিশ্চিতভাবে লোকাল বড় হ্যান্ডলার আছে যে মাথাগুলোর নাম এখনো বেরিয়ে আসেনি, যারা কাশ্মীরের ছোট ছোট গ্রামের ডাক্তার, যারা ডাক্তারি পাস করেছে নিশ্চিতভাবে। কারণ ভারত ইনক্লুসিভ সোসাইটি সবাইকে এক সমান অধিকার দেয়। তারা ডাক্তার হয়েছে, ভারতের খেয়ে ভারতের পড়ে সবার সঙ্গে করে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। ফিস দিচ্ছি আমরা, সেই ফিস গুলো ইউজ করে আমাদেরই মারার জন্য তারা প্ল্যান করছে, টেরর মডিউল বানাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মেনল্যান্ডে দিল্লি, এনসিআর, সাহারানপুর, উত্তরপ্রদেশ, আহমেদাবাদ এই মাথাগুলো যারা আছে, যারা কাশ্মীর থেকে যে ডাক্তাররা এসছে তাদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, রিসোর্সেস করে দিচ্ছে। এবং আইডি বানানো এত সহজ না যেভাবে আমরা এই জায়গা থেকে এই যে বিস্ফোরক মজুদ থেকে শুরু করে গোটা প্ল্যান যেটা আমরা দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, এটা তো একদিনে হচ্ছে না, দীর্ঘ সময় ধরে এই পরিকল্পনা চলছে। কোথাও কি তাহলে কি নজরদারির অভাব হচ্ছে বলে মনে করছেন আপনি? কি মনে করছেন? একদম নজরদারির অভাব হচ্ছে। আর যদি জম্মু অ্যান্ড কাশ্মীর, বিশেষ করে কাশ্মীরের এসএসপি মিস্টার চক্রবর্তী, যিনি অন্ধ্রপ্রদেশে তার বাড়ি কুন্নুলে, সে যদি সঠিক সময়ে ওই জয়েশের যে পোস্টার, সেই পোস্টার যদি অনন্তনাগে না ধরতে পারতো, সেইখান থেকে জিএমএইচ অনন্তনাগে গিয়ে লকারে এই আদিলের একটা AK-56, এগুলো কোনোটাই ডাক্তার না, এগুলো প্রত্যেকটাই জঙ্গি। এবং সেখান থেকে সাহারানপুর থেকে ফরিদাবাদের থেকে একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে একটা বাড়ি, যেখানে 2,500 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে এই এক্সপ্লোসিভ বিস্ফোরক পাওয়া গেছে, অ্যামোনিয়াম নাইট্রেট। সেই এই পুরো ঘটনাটা যদি দেখা যায়, এটা তো 1-2 দিনে হয়নি, মিনিমাম 1.5 থেকে 2 বছর। তারপর বিদেশ থেকে ফান্ডিং আসছে, তুরস্ক থেকে ফান্ডিং আসছে, বাংলাদেশ থেকে ফান্ডিং আসছে, এবং 300 কিলো পাওয়া যাচ্ছে না, এতগুলো গাড়ি কেনা হয়েছে। এবং ডেট আছে যে এই 6 তারিখ বাবরি মসজিদের হয়তো রিভেঞ্জ নিয়ে ওরা নিত। এই বিভিন্ন যে ঘটনা 2 বছর ধরে ঘটছে, যদি মিস্টার চক্রবর্তী আইপিএস যে এসএসপি শ্রীনগর, সে যদি অনন্তনাগে এটাকে ইনভেস্টিগেট না করতো, তাহলে আমরা ফরিদাবাদ অব্দি পৌঁছতে পারতাম না। তার মানে ক্যাপিটাল এবং এনসিআর এরিয়া যে এত কিলো বিস্ফোরক, তার কতগুলো বিস্ফোরক, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ছিল। কর্নেল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।